ভাইজান, আইজ রাইতে এই কামটা না করলে কি চলতো না? আসমান তো মেঘে কালা হয়ে আছে, আর নদীর পাড়ের এই গোরস্থানটা এমনিতেই সুবিধার না। হ্যাঁ, নদী কি তোর আর আমার ডরের হিসাব কইরা ভাঙবরে রতন? কাইল সকালের মধ্যে এই জায়গাটা ভাইঙ্গা নদীতে তলায়া যাইব। মেম্বার সাহেব টেকা দিছে, জিন্দা মানুষের থাইকা মরা মানুষের দাম এখন বেশি। নে কামে লাগ। কিন্তু ভাইজান, রাত বিরাতে পুরানা কবর খুইরা লাশ তোলা, আমার তো হাত পা অবশ হইয়া আসতেছে। যদি কিছু বাই হইয়া আসে? আরে বাইর হইব আবার কি? মরা মানুষ মাটিতে মিশা যায়, হাড্ডি হুলা ছাড়া আর কিচ্ছু থাকে না। ৩০ বছর ধইরা মাটি খুঁড়তাছি, জিন্দা মানুষরে যদ্দূর ভয় পাস, মরা মানুষরে তার কানা করিও ভয় পাবি না। ওরা কিচ্ছু করতে পারে না। যা, ওই শিমুল গাছের গোড়ার কবর চায় কোদাল দেওয়া শুরু কর। ইনি হচ্ছেন করিম শেখ। গোরখোদক হিসেবে তার নাম ডাক আশেপাশের 10 গ্রামে। কবর খোঁড়া, বেওয়ারিশ লাশ দাফন করা, কিংবা নদী ভাঙনের সময় পুরনো কবর থেকে হাড়গোড় তুলে নতুন জায়গায় দাফন করা, এসব তার কাছে ডাল ভাত। মৃত্যু বা পচনশীল শরীর নিয়ে তার কোনো আবেগ নেই। অন্যদিকে রতন একদম নতুন। পেটের দায়ে ভাইজানের সাথে এই ভয়ঙ্কর কাজে এলেও গোরস্থানের নিস্তব্ধতা তাকে প্রতি মুহূর্তে গ্রাস করে। রতন কাপা কাপা হাতে কোদাল চালানো শুরু করলো। করিমও অন্যদিক থেকে মাটি সরাতে থাকলো। বাতাসে একটা ব্যবসা পচা গন্ধের সাথে কেমন একটা অদ্ভুত বুনো গন্ধ ভেসে আছে। হঠাৎ রতনের কোদাল শক্ত কিছু একটার সাথে ধাক্কা খেয়ে টং করে আওয়াজ হলো। ভাইজান, নিচে শক্ত কি জানি বাইজা উঠল, মনে হয় হাড্ডি। আহাম্মকের মতো কথা কইস না রতন। 20 বছরের পুরানা কবর, হাড্ডি তো মাটির লগে মিশা যাওয়ার কথা। টর্চটা ধরে দিকে। করিম নিজে গর্তের ভেতরে নেমে হাত দিয়ে মাটি সরাতে থাকল। হঠাৎ তার হাত থেমে গেল। টর্চের আলোয় দেখা গেল মাটির নিচে কোনো হাড়গোড় নেই, বরং সম্পূর্ণ অবিকৃত একটি কাফনের কাপড় দেখা যাচ্ছে। 20 বছর মাটির নিচে থাকার পরও কাপড়টা একটুও পচেনি, শুধু কাদা লেগে আছে। রাত তখন 12:30। মেম্বার সাহেব ছাতা মাথায় দিয়ে সেখানে এসে পৌঁছালো। তার সাথে একজন পাহারাদার। করিম আর রতন মিলে সেই অবিকৃত কাফনে মোড়ানো লাশটা বাঁশের খাটিয়ায় তুলে রেখেছে। রতনের মুখ ভয়ে কাগজের মতো সাদা হয়ে আছে। কি অবস্থা করিম? কাজ কত দূর? এই একটা কবরের জন্যই তো যত ঝামেলা। নদীর যা রূপ, আইজ রাইতেই মনে হয় সব শেষ হয়ে যাইব। মেম্বার সাহেব, একটা ঝামেলা হইছে। এইটা কার খবর ছিল? 20 বছর পার হইয়া গেছে, কিন্তু কাফনের কাপড় তো পচে নাই, আর লাশের ওজনও তো জিন্দা মানুষের মতো ভারী। কি কবিগুলা? এইটা তো ওই পাগলা ফকিরের কবর। গ্রামের মানুষে কইতো লোকটা নাকি কালা জাদু করা ছিল। মরার পর কেউ তারে ছুঁইতে চায় নাই, এই নদীর পারে আইনা ফালাইয়া রাখছিল। তুমি ওইসব বাদ দেও, তোমারে কয়টা টাকা বেশি দি মনে। লাশটা জলদি নিয়া নতুন গোলস্থানে পুইতা ফেলাও। মেম্বার সাহেব তাড়াহুড়ো করে চলে গেলেন। করিম আর রতন খাটিয়া তোলার জন্য দুই পাশে দাঁড়ালো। ভাইজান, আমার কথা শুনেন, এই লাশ এইখানেই ফালাইয়া থইয়া চইলা যাই। আমার মনে কইতাছে এই কাফনের ভিতরে কোনো মানুষ নাই, অন্য কিছু আছে। চুপ কর, টেকা হালাল করতে হইব না। তুই খাটিয়ার পিছন দিকটা দহর শক্ত কইরা একবার নতুন কবরে ফালাইতে পারলেই আমাগো কাম শেষ। তারা খাটিয়া কাঁধে তুলে হাঁটতে শুরু করলো। চারদিকে এখন ঘন অন্ধকার। নদীর গর্জন আরো বেড়েছে।
হঠাৎ ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করলো। করিম সামনে আর রতন পেছনে। তারা খাটিয়া কাঁধে নিয়ে একটি বাঁশবাগান পার হচ্ছে। রতনের মনে হচ্ছে কাঁধের ওপরের লাশটা যেন প্রতি কদমে একটু একটু করে ভারী হচ্ছে, যেন কাফনের ভেতরের জিনিসটা ফুলে ফেপে উঠছে। হ্যাঁ, ভাইজান, খাটিয়াটা একটু নামাই, আমার কাঁধ ছিঁড়া যাইতাছে। এত ওজন তো একটা মরা মানুষ হইতে পারে না। আরে আর একটু পর, একটু কষ্ট কইরা দইরা রাখ। হঠাৎ বাঁশবাগানের ভেতরের বাতাস একদম থেমে গেল। রতনের মনে হলো তার ঠিক কানের কাছে কেউ একজন ভারী নিঃশ্বাস ফেলছে। সে আর চোখে খাটিয়ার দিকে তাকালো। টর্চের আলো সরাসরি লাশের ওপর পড়ছে না, কিন্তু আবছা আলোয় সে যা দেখতে পেল তাতে তার রক্ত হিম হয়ে এলো। কাফনের কাপড়ের বুকের কাছটা ধীরে ধীরে একবার ফুলে উঠছে, আবার নামছে, ঠিক জ্যান্ত মানুষ যেভাবে নিঃশ্বাস নেয়। ইয়া আল্লাহ, ভাইজান, লাশ তো নিঃশ্বাস নিতেছে। খাটিয়াটা এক পাশ কাত হয়ে মাটিতে পড়ে গেল। করিমও ধাক্কা খেয়ে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল। ধর আজকে আমি হাড্ডি গুড়া করমু রতন, কাম চোর কোথাকার। বিশ্বাস করেন ভাইজান, আমি নিজে দেখছি ওইটার বুক নড়তা ছিল। করিম রাগে গজগজ করতে করতে লাশের কাছে গেল। সে টর্চের আলোটা সরাসরি কাফনের ওপর ফেলল। সবকিছু স্থির, কোনো নড়াচড়া নেই। কই কি নড়তাছে? সব তোর চোখের ভুল। খাটিয়া ধর জলদি। করিম যেই খাটিয়ার বাঁশটা ধরতে যাবে, ঠিক সেই মুহূর্তে কাফনের ভেতর থেকে একটা বিকট শব্দ হলো, ঠিক যেন শুকনো হাড় চিবানোর মতো মটমট আওয়াজ। করিম চমকে 2 কদম পিছিয়ে গেল। টর্চের আলোয় দেখা গেল কাফনের কাপড়ের ভেতর দিয়ে একটা হাত বেরিয়ে এসেছে, কিন্তু সেটা কোনো মানুষের হাত নয়। হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, আর নখগুলো পশুর নখের মতো কালো এবং ধারালো। হাতটা ধীরে ধীরে বাঁশের খাটিয়ার একটা খুঁটি শক্ত করে চেপে ধরল। ও ভাইজান গো, এটা কি? হঠাৎ করেই কাফনের ভেতর থেকে